হ্যালো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি প্রথম দুটো ভিডিওতে প্রথম অধ্যায় তোমাদের আমি আলোচনা করেছি। আজকে শেষ অংশ মানে বাকি অংশ যেটা বাকি আছে প্রথম অধ্যায় আমি এই তৃতীয় পার্টে আলোচনা করব। দেখো, তোমাদের আমি আলোচনা করছিলাম আগে শেষ পর্যন্ত ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। দেখো তাহলে আজকে ঐতিহাসিক কাজ থেকে আমি শুরু করব। ঐতিহাসিকের কাজ দেখো, 20 শতকের শুরু থেকে ইতিহাস চর্চার পদ্ধতি কীরকম হবে এই নিয়ে একটা বিতর্ক উঠে। কেউ বলছে ইতিহাসে চর্চা হবে কেবলমাত্র তথ্যনিষ্ঠ ঘটনা উপস্থাপন করা, আর কেউ বলছে শুধুমাত্র তথ্যনিষ্ঠ ঘটনা উপস্থাপন না। কিরকম হবে, এটাকে তথ্যের বিচার বিশ্লেষণ করতে হবে, মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করে কি করতে হবে, নিজের সিদ্ধান্তকে উপস্থাপন করতে হবে। এবার দেখো, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন অভিমত দিয়েছেন কেবলমাত্র তথ্য উপস্থাপন নিয়ে। বলছেন, যেমন বলেছে র্যাঙ্কে, কি বলেছে র্যাঙ্কে বলেছেন একনিষ্ঠভাবে ঘটনা উপস্থাপনা হবে ঐতিহাসিকের কাজ। তেমনি মার্ক ব্লক লিখে বলেছেন ঐতিহাসিক কাজ বিচার করা না, বোঝা। এটা পরীক্ষায় তোমাদের আসে যে মার্ক ব্লকের উক্তি কোনটা, র্যাঙ্কের উক্তি কোনটা, জিবি বিউরির উক্তি কোনটা। বিউরি কি বলেছেন, বিউরি বলছে ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও না কমও নয়। বুঝতে পারছি, ইতিহাসকে আবার বিজ্ঞান বলেছে, তার মানে বুঝতে পারো ইতিহাসটা তোমরা নিয়ে পড়ছো, ইতিহাসকে আবার বিজ্ঞানও বলা হয়। দেখো, আবার অনেকে বলছে বিশ্লেষণটা অপ্রয়োজনীয়। কেন বিশ্লেষণটা অপ্রয়োজনীয়? কারণ বিশ্লেষণটা বলছে যদি বিশ্লেষণ করো তাহলে কি হবে, তথ্যের বিকৃতি ঘটবে, ওখানে নতুন নতুন তথ্য অ্যাড করা হবে, আসলে কি ঘটেছিল সেটা আমরা জানতে সেটা থাকবে না, সেটাতে বাড়িয়ে বাড়িয়ে আবার আসল তথ্যটাই বিকৃতি ঘটে যাবে। দেখো, বিশ্লেষণ বিরোধী যুক্তি। বিশ্লেষণ বিরোধী যুক্তি কি? সংশয়বাদীরা বলেছেন ইতিহাস আসলে মানুষ কিছু শেখায় না। যদি ইতিহাস কিছুই না শিখিয়ে থাকে তাহলে ঐতিহাসিক মূল্যায়নের কাজটি কি বলছে, একান্তভাবে মূল্যহীন। তাহলে বুঝতে পারছি বিভ্রান্তিকর ব্যাখ্যা। বিভ্রান্তিকর ব্যাখ্যা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী কে? জার্মান দায়ী, না রাশিয়া দায়ী, না আমেরিকা দায়ী, না ব্রিটেন দায়ী? দায়ী কে? এটা নিয়ে নানানজন নানান মত দিয়েছে, তাই বলছে বিভ্রান্তিকর ব্যাখ্যা। তেমন আবার আছে দৃষ্টিভঙ্গিগত ও পার্থক্য। যেমন ভারতের স্বাধীনতা সংগ্রাম আলোচনায় ভারত আর ব্রিটিশ এই দুটো ঐতিহাসিকদের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে। মানে ভারতীয় ঐতিহাসিকদের মত আলাদা আর ব্রিটিশ ঐতিহাসিকদের মত আলাদা। তাহলে বুঝতে পারলে তো দৃষ্টিভঙ্গিতে একটা পার্থক্য। তাহলে আবার দেখো বিশ্লেষণের পক্ষে যুক্তি। যেমন বিশ্লেষণের পক্ষে যুক্তি কিরকম? দেখো, প্রয়োজনীয়তা। দেখো, বিশ্লেষণ করার প্রয়োজন কেন? প্রয়োজন একটা ঘটনা কেন ঘটছে সেটা আমাদের জানতে হবে। তো আমরা শুধু বলে দিতে পারি না যে এই ঘটনা ঘটে গেছে, সেটা আমাদের ইসে করতে হবে। যেমন দেখো, বিপ্লব হচ্ছে, কেন হচ্ছে, তার কারণ কি, তার প্রকৃতি কি, আমাদের এটা জানতে হবে। যেমন মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছে, কেন হয়েছে, এর জন্য দায়ী কে? যে সাম্রাজ্যটাকে দুর্বল হয়ে গেছিল, না রাজারা কি দুর্বল ছিল, না সাম্রাজ্যের কি অর্থ অবস্থা খারাপ ছিল, মানে ইকোনমিকটা খারাপ ছিল, না সামাজিক অবস্থা খারাপ ছিল, কোনটা? কেন মানে কেন পতন হয়েছে? যেমন আছে দাহিরের পরাজয়ের ব্যাখ্যা। যেমন আরবরা যখন অ্যাটাক করেছিল, যেমন 712 খ্রিস্টাব্দে আমাদের ভারতের রাজা দাহির যে পরাজয় হয়েছিল, কেন পরাজয় হয়েছিল তার ব্যাখ্যা করতে হবে। মানে আমরা শুধু শুধু বললাম না যে দাহির পরাজয় ঘটেছিল, দাহির পরাজয় হয়েছিল, কিন্তু দাহির মানে আরবদের ভিতরে লড়েছিল, মানে মুসলিমদের ভিতরে লড়েছিল, তাই আমরা দাহিরকে শ্রেষ্ঠ বলে দিচ্ছি। মানে আমরা শুধু শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য কিন্তু আমরা বললে হবে না, এর পিছনে আমরা ব্যাখ্যা করতে হবে। মানে বুঝতে পারলে তো? মানে এটাই বলতে যে বিশ্লেষণের পক্ষে যে আমাদের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হবে, আমাদের জানতে হবে যে ঘটনার পিছনে কেন হয়েছে, আমাদের বিভিন্ন মত আনতে হবে, সেরকমভাবে ইতিহাসটাকে আমাদের উপস্থাপন করতে হবে। দেখো, তাহলে ইতিহাস পুরাণ ঐতিহ্য। দেখো, পুরাণ হলো দেখো ঐতিহ্য, অথবেদে আমরা ইতিহাস কথাটা উল্লেখ পাই। তাহলে আমরা প্রাচীনকাল থেকে ধরে নিই যে ইতিহাসটা আমাদের আছে, মানে ইতিহাসটা উল্লেখ আছে। দেখো, পুরাণটা কি? প্রাচীন কাহিনী। তেমনই দেখো, পুরাণের বিষয়বস্তু যেমন আছে মৎস্য পুরাণে 5টি বিষয়বস্তু, এটা খুব ইন্টারেস্টিং, শুনে নাও। স্বর্গ, যেমন স্বর্গ হলো সৃষ্টি, প্রতিস্বর্গ হলো প্রলয়ের পর নবসৃষ্টি, তৃতীয় হলো বংশ, দেবতা ও ঋষিদের বংশ তালিকা, আর চতুর্থ হলো মনন্তর, মানে 14 জন মনুর শাসনের বিবরণ, আর পঞ্চম হলো বংশানুচরিত, মানে রাজাদের বংশাবলী। মানে বুঝতে পারলে তো? মানে এটা হলো বায়ু পুরাণে উল্লেখ আছে। মানে ইতিহাস পুরাণ অনুসারে জগতের সৃষ্টি, তারপরে মানুষের উদ্ভব, মানব সমাজে উন্মেষ সম্পর্কে আমরা ধারণাটা পাচ্ছি। দেখো, পুরাণের গুরুত্বটা কি? ভারতীয় পুরাণ কটা আছে? 8টা আছে। যেমন ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বিভিন্ন পুরাণ। এই পুরাণ থেকে আমরা কি জানছি? রাজবংশদের বিবরণ জানছি। কারণ তুমি যখন ইতিহাস পড়ছো, মৌর্য বংশ বলো, শুঙ্গ বংশ বলো, সাতবাহন বংশ বলো, বিভিন্ন যে বংশগুলো আছে, এই বংশতে আমরা কোন রাজার পর কোন রাজা আছে, তাহলে এই আমাদের মানে ইতিহাসটা আমরা জানতে পারছি না, এই রাজবংশের বিবরণ জানতে পারছি। তারপরে আমরা কি জানতে পারছি? বিদেশি জাতি সম্পর্কে তথ্য জানতে পারছি, যে তৎকালীন সময় হুনরা আক্রমণ করেছিল, শকরা আক্রমণ করেছিল, কুষাণরা আক্রমণ করেছিল, ভারতবর্ষে এসেছিল। এই যে বিদেশি জাতিগুলো তারা যে ভারতবর্ষে এসেছিল, তাহলে সেই ইতিহাসটা আমরা জানতে পারি।
তারপরে তারপরে আরও অন্য তথ্য জানতে পারি। দেখো মূর্তি পূজা, সমাজ, সঙ্গীত, জ্যোতিষ, তীর্থস্থান প্রভৃতি বিষয়, মানে তৎকালীন সময় প্রভৃতি বিষয়ের উপর আমরা জানতে পারি পুরাণ থেকে। তাহলে বুঝতে পারছো, কিন্তু পুরাণও কিছু সীমাবদ্ধতা আছে, ত্রুটি বিচ্যুত আছে। কি পুরাণ বলছে ইতিহাস গ্রন্থ না, মানে এটা একটা ঐতিহাসিক প্রমাণ নেই। এবার এটা হলো অতিশয়োক্তি, মানে কি এটা বাড়ি বাড়ি লিখেছে, মানে এটা কাল্পনিক, মানে সত্যের সাথে এটা কোনো প্রমাণ নেই বলছে। তারপর অনেকে বলছে এটা হলো পরবর্তী যুগের রচনা, মানে এটা হলো তৎকালীন সময় না, এটা পরবর্তী সময়ের রচনা, আর এটা মানুষ লিখেনি, এটা হলো এটা লিখেছে দেবতারা। তার মানে কি পুরাণে বলছে সীমাবদ্ধতা, তা বললে তো হবে না, কেননা পুরাণকে তো গুরুত্ব দিতেই হবে, কারণ পুরাণ থেকে তো আমরা অনেক কিছু জানতে পারি, তার প্রমাণও আছে। যাই হোক, এটা তো হলো তর্ক বিতর্কের বিষয়, ইতিহাস হলো তর্ক বিতর্কের বিষয়, বুঝতে পারলে তো। দেখো ভারতে মধ্যযুগে ইতিহাস রচনা ইন্দো পারসিক ঐতিহ্য, এই টপিকটা হলো ইন্দো পারসিক ঐতিহ্য। দেখো 712 খ্রিস্টাব্দে কারা অ্যাটাক করেছিল ভারতবর্ষে? আরবরা অ্যাটাক করেছিল, সেই সময়কার তৎকালীন কিছু ঐতিহাসিক আসে সেখানকার, তারপরে তারা আসে, তারা ইতিহাস চর্চা করে, তাহলে আমরা কি জানতে পারি, সেখানকার ইতিহাসটা আমরা জানতে পারি যে মানে তারা কিভাবে ইতিহাস চর্চা করছে নতুনভাবে। তারপরে আমরা কি দেখি 1206 খ্রিস্টাব্দে যে তুর্কিরা যে আমাদের ভারতবর্ষের সাম্রাজ্যটা স্থাপন করছিল, মানে মোহাম্মদ গজনবী যে অ্যাটাক করেছিল, তারপরে মোহাম্মদ ঘুরে এসেছিল, তারপরে স্থায়ীভাবে যে তুর্কিরা এখানে শাসন করছে, মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যটা যে তুর্কিরাই তো স্থাপন করেছিল। তারপর আমরা কি জানতে পারি, ইন্দো পারসিক এই একটা নতুন চর্চা আমরা জানতে পারি। দেখো ইন্দো পারসিক চর্চাটা কি, ইন্দো পারসিক চর্চাটা হলো যে তুর্কিদের কালচার আর ভারতের কালচার, মানে তুর্কি মানে মুসলমানদের কালচার আর ভারতের কালচার, এই দুটো মিলেমিশে এই ভারতীয় বিভিন্ন যে স্থাপত্যগুলো আছে না, তোমরা দেখেছো তাজমহল থেকে শুরু করে বিভিন্ন স্থাপত্য ভারতবর্ষে যে বানিয়েছে, মানে সেখানকার মানে মানে সেখানকার আইডিয়া আর ভারতের যারা বানিয়েছিল, মানে কারিগর যারা, মানে ভারতের কারিগর নিয়েছিল, কিন্তু কিভাবে ডিজাইন হবে না হবে, কিন্তু সেখানকার তো সিদ্ধান্ত নিয়েছিল। তার মানে এটা দুটো মিশ্রণ, এই দুটো মিশ্রণের পরে আমরা একটা কি দেখতে পাই, ভারতবর্ষে ইন্দো পার্সিয়ান কালচার দেখতে পাই, আমরা একটা নতুন দেখতে পাই স্থাপত্যর ক্ষেত্রে, যেটা তোমরা মেহরাব বিভিন্ন জিনিস দেখেছো না, মেহরাব এগুলি, তাজমহল, আরও ভারতবর্ষের বিভিন্ন স্থান আছে, তোমরা যদি ঘুরতে যাও এগুলো তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তারপরে দেখো মঙ্গল আক্রমণরা, এই মোগলরা আসছে পরবর্তীকালে, দিল্লি সুলতানি পরে এই মোগলরা আসছে। তারপরে মোগলের সময় কি দেখতে পাই, বিভিন্ন আমরা ইতিহাস চর্চা দেখতে পাই, তারপরে আঞ্চলিক ইতিহাস চর্চা আমরা জানতে পারি। দেখো সঠিক কালানুক্রম কারা করেছিল, যে সঠিক ডেট অনুযায়ী ইতিহাসটা রচনা, একটা ডেট তারিখ, মানে কি বলতো আগে পরে না, মানে একটা পরপর একটা বিবরণ থাকবে, এটা আরবরা করেছিল। এই আরবদের থেকে কারা করেছিল, এই আরবদের থেকে এই তুর্কিরা সেটা ফলো করে, মানে যারা ইন্দো পারসিক ইতিহাস চর্চা সেটা মানে অ্যাডাপ্ট করে, মানে সেটাকে বহন করে, তাহলে আমরা সেটা দেখতে পাই। দেখো ইন্দো পারসিক ইতিহাস চর্চাটা কিরকম, উচ্চ স্তরের মানুষের আলোচনা, মানে এখানে একটা নিম্ন স্তরের মানুষকে গুরুত্ব দেয়নি, মানে উচ্চ স্তরের মানুষকে গুরুত্ব দিয়েছে, যে উচ্চ স্তরের মানুষই সব কিছু, দেশে বৃহত্তর জনসমাজ, অর্থনীতি, শিল্পকলা, মানে এগুলি স্থান পায়নি, শুধু উচ্চ স্তরের মানুষ স্থান পেয়েছে। তারপরে ধর্মীয় চিন্তাধারা, এখানে না একটা ইসলাম চিন্তাধারা, মানে একটা মুসলিম চিন্তাধারা এই ইন্দো পার্সিয়ান মানে ইন্দো পার্সিক ইতিহাস চর্চা আমরা দেখতে পাই, একটা ধর্মীয় চিন্তাধারা। তারপরে বিভিন্ন ঐতিহাসিক আছে, যেমন আমির খুসরু, জিয়াউদ্দিন বান্নি, তারপরে ইসামি, তারপরে এরা ঐতিহাসিকরা কি করছে, এরা ঐতিহাসিক এইটাই করছে, ধর্মকে বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে তাদেরকে আমরা কি দেখতে পাই, একটা সীমাবদ্ধতা দেখতে পাই, একটা ধর্মীয় ইতিহাস চর্চা আমরা দেখতে পাই। দেখো তাহলে একটা মানে এদের একটা ত্রুটি আছে, এরা কি ত্রুটি আছে, এরা রাজাদের সম্পর্কে লিখেছিল মানে খুশ করার জন্য, যদি এরা ও সম্বন্ধে লেখে বেশি লেখে তাহলে কি হবে, তাদের প্রাধান্যতি হবে ঐতিহাসিকদের কাছে, তাহলে কিছু ত্রুটি আছে। কারণ যে যারা লিখেছে আমির খসরু, তাহলে আমির খসরু কি হচ্ছে, একটা ভালো পদে চলে গেছে তখনকার দিনে, বুঝতে পারলে তো, তাহলে কিছু ত্রুটি আছে। তারপরে এরা ধর্মীয় ভাবনা দিয়ে লিখেছে, যে ইসলামকে গুরুত্ব দিয়েছে, একটা সেকুলার সেই ভাবনাটা আমরা দেখতে পাই না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, ইতিহাসের সময় বা কাল সম্পর্কিত ধারণা, এইটা তোমরা বুঝে নাও। দেখো কালপঞ্জি, গ্রিক, রোমান ও ভারতীয়দের কাল চেতনা অভাব, মানে এদের মধ্যে একটা সঠিক কাল, মানে সঠিক ডেট ওয়াইজ, মানে আমরা কিন্তু দেখতে পাই না, কিন্তু কোথায় থেকে আমরা দেখতে পাই, আরব ঐতিহাসিকদের থেকে একটা কাল চেতনা, এই যে মাস তারিখ এই যে পরপর, এটা আরবরা শুরু করে, আর সেখান থেকে আমরা কি করি, সেখান থেকে সারা দেশ অ্যাডপ্ট করে, মানে প্রথমে এটা আমরা আরবদের মধ্যে দেখতে পাই। দেখো ইতিহাসের সময়রেখা হলো দুটি দৃষ্টিভঙ্গি, একটা হলো রৈখিক, যেটাকে বলে সময়রেখা, মানে কি বলতো সময়রেখা মানে লিনিয়ার, আর আরেকটা হলো চক্রাকার, যেটা হলো গোল গোল করে ঘুরছে, মানে যেটা চক্রাকার, মানে বুঝতে পারলে তো। এবার রৈখিকটা কি,
লৌকিকটা যেমন খ্রিস্টান, যেমন বাইবেলে বলা আছে শুরুতে ঈশ্বর স্বর্গ পৃথিবী সৃষ্টি করেছে। মানে বুঝতে পারলে তো, মানে এরা বলেছে যে ঐতিহাসিক খ্রিস্টান ধর্ম অনুসারে ঐতিহাসিক যুগের শুরু হয়েছে এবং যার শুরু আছে তার শেষও আছে। মানে বুঝতে পারলে তো, একটা যুগের সূত্রপাত হচ্ছে আর সমাপ্তি হচ্ছে, মানে সমান, মানে লিনিয়ার, মানে বুঝতে পারলে তো। আর চক্রাকারটা কি, গোল 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 মানে করে ঘুরছে। যেমন ভারতে কি বলছি, ভারতে হলো সত্য, কেতা, দাপর, কলিযুগ, এই 4টা যুগ আসে। যেমন সত্য যুগকে আমরা কি বলি, সব থেকে শ্রেষ্ঠ, আর কলিযুগকে কি বলি, নিকৃষ্ট, মানে কলিযুগ হলো সবচেয়ে ধ্বংসের। এই কলিযুগের পরে আবার কি হচ্ছে, আবার সত্য যুগে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের ঘুরছে, মানে যুগটা আমাদের ঘুরছে, মানে সত্যর পরে কেতা, তারপরে দাপর, তারপরে কলিযুগ, মানে বুঝতে পারলেন তো। মানে শেষ হচ্ছে না, মানে শেষের পরে আবার শুরু হচ্ছে, এটাই হলো চক্রাকার। দেখো যেমন ইবন খলদুন কি বলেছে, এই চক্রাকার গতিতে 3টি স্তর ঘুরে আসে। ইবন খলদুন বলেছে প্রথম হলো যুদ্ধ বিজয়, তারপর হলো বসতি প্রসারণ নগরায়ন, তৃতীয় হলো অবক্ষয় ধ্বংস। মানে বুঝতে পারলেন তো, মানে যুদ্ধ বিজয়তে শুরু হচ্ছে, আবার অবক্ষয় ধ্বংসতে শুরু হচ্ছে, আবার যুদ্ধ বিজয় হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আর টয়েনবি আবার কি বলছে, টয়েনবি বলছে জন্ম, বৃদ্ধি আর ধ্বংস, মানে প্রথমে জন্ম হচ্ছে, শেষে ধ্বংস হচ্ছে, আবার জন্ম হচ্ছে। তাহলে বুঝতে পারছো, টয়েনবি এটা বলছে, মানে এরা চক্রাকার অভিমতের পক্ষে মতামত দিয়েছে। তারপরে দেখো থাপার, থাপার কি বলেছে, থাপার বলেছে যেমন থাপার বলেছেন হলো অবস্থানগত আলোচনার ক্ষেত্রে বৃত্তাকার কালযতনা ব্যবহৃত হয়। মানে তিনিও চক্রাকারকে গুরুত্ব দিয়ে মতামত দিয়েছেন। যেমন গুপ্তাব্দ, শকাব্দ, বিভিন্ন উদাহরণ পাওয়া যায়। তারপরে পরেরটা দেখো ইতিহাসের যুগ বিভাজন, এটা বুঝে নাও ইতিহাসের যুগ বিভাজন। কারণ ভারতে আলাদা, ইউরোপে আলাদা, মানে সমস্ত জায়গায় একসাথে হয়নি, কিন্তু আমরা আলাদাভাবে যুগ বিভাজনটাকে ধরি। তেমনই হলো ইউরোপের যুগ বিভাজন হলো প্রাচীন যুগ। ইউরোপে প্রাচীন যুগ আমরা কখন বলবো, একেবারে অতীত থেকে শুরু 476 পর্যন্ত আমরা প্রাচীন যুগ বলবো। আর মধ্যযুগ কখন বলবো, 476 খ্রিস্টাব্দ থেকে রোম সাম্রাজ্য, জার্মান সেনাপতি কর্তৃক রোমান সাম্রাজ্যের অধিপতি রোমুলাসের সিংহাসনচ্যুতি থেকে 1453, এটা মধ্যযুগ। আর 1453 থেকে পরবর্তী সময়কে আমরা কি বলছি, আধুনিক যুগ, মানে এটা ইউরোপের যুগ বিভাজন। তাহলে আবার একটু তোমাদের রিপিট করি, তোমাদের একটু গন্ডগোল হচ্ছে আশা করি। প্রাচীন যুগ হলো কি, অতীত থেকে শুরু করে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে ইউরোপের যুগ বিভাজন প্রাচীন যুগ। আর মধ্যযুগ হলো 476 থেকে 1453 পর্যন্ত। আর হলো আধুনিক যুগ হলো 1453 থেকে পরবর্তী সময়কে আধুনিক যুগ বলছি। দেখো আবার এটা মানে বিতর্ক আছে, ইতিহাস তো বিতর্কের জিনিস। কেউ বলছে এই যে কনস্টেবল পতনকে মধ্যযুগের সমাপ্তি বলছে, আধুনিক যুগের সূচনা বলছে। আবার কেউ বলছে না, তখন হচ্ছে না, আবার এটা অনেক পরে হচ্ছে। মানে যখন হচ্ছে আমেরিকা আবিষ্কার হচ্ছে 1492 খ্রিস্টাব্দে, বা ইউরোপে 1520 খ্রিস্টাব্দে সংস্কার আন্দোলন হচ্ছে, তখন মধ্যযুগ সমাপ্তি হয়েছে। মানে বুঝতে পারলে, এদের মধ্যে একটা বিতর্ক আছে। দেখো আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য, মানে হঠাৎ করে তো যুগ বিভাজন হয় না, এর পিছনে তো একটা ধরো যদি আমরা বলি কালকে একটা আলাদা যুগ, আজকে আলাদা যুগ, এরকমভাবে তো হঠাৎ হয় না। এর পিছনে একটা নির্দিষ্ট একটা ব্যাখ্যা থাকে, নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। সেরকমই দেখো আধুনিক যুগের বৈশিষ্ট্য, যেমন নবযুগের সূচনা। যেমন দেখো আগে মানুষ কি করতো, যুক্তি দ্বারা মানুষ মতামত দিত না। মানুষ কি করতো, ধর্মীয় মতামতকে দিয়ে দিত, যদি বলতো এইটা হতো এইটাই হতো। তাহলে মানুষ কি যুক্তি দিয়ে মতামত দেওয়া শুরু করছে। তাহলে কি একটা নবজাগরণ, মানে মানুষ নতুন করে ভাবতে শুরু করছে, মানে এখানে যুক্তিটাকে গুরুত্ব দিয়েছে। পোপের আধিপত্য, মানে আগে কি ছিল, মানে পোপ যেটা বলে দিচ্ছে সেটাই সমস্ত কিছু। তারপর মানে এবার থেকে কি হচ্ছে, পোপের আধিপত্যটা থাকছে না, মানুষদের এখানে গুরুত্ব বাড়ছে, সামন্তবতার বিলোপ করছে। আগে সামন্তবতা সিস্টেমটা কি, ওটা পরে আমি অন্য অধ্যায়ে তোমাদের বুঝাবো, পরবর্তীকালে আছে। সামন্তবতা ধ্বংস হচ্ছে, মানে বিলোপ ঘটে যাচ্ছে। দেখো জাতীয় রাষ্ট্রের উত্থান, মানে একটা জাতীয় রাষ্ট্রের উত্থান হচ্ছে। অর্থনৈতিক পরিবর্তন, একটা অর্থনৈতিক ক্ষেত্রে কি হচ্ছে, পরিবর্তন করছে। এবার সমবিভাজন, এবার শিল্পক্ষেত্রে শুরু হয় সমবিভাজন নীতি। মানে এসব হলো কি একটা আধুনিক যুগের বৈশিষ্ট্য। তারপরে দেখো এবার ভারতের ক্ষেত্রে তুমি যদি দেখো, ভারতের ক্ষেত্রে তোমাদের বলছি 3টে যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ কত থেকে কত, প্রাচীন যুগ হলো একদম শুরু থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর মধ্যযুগ কত, মধ্যযুগ হলো 1206 থেকে 1707 বা 1757। আর আধুনিক যুগ কত, 1757 থেকে বর্তমান কাল পর্যন্ত। দেখো এবার মিল কি বলছে, এটা পরীক্ষা কিন্তু তোমাদের এসে কিউতে মিল হলো, ভারতকে ইতিহাসকে 3টা যুগ বলছে। প্রাচীন যুগ কি বলছে, হিন্দু যুগ। কেন হিন্দু যুগ, তখন সমস্ত রাজারা ম্যাক্সিমাম হিন্দু ছিল, তাই হিন্দু যুগ বলছে। আর মাঝখানে মধ্যযুগকে বলছে, কারণ মুসলিম রাজারা ছিল, তাই বলছে মুসলিম যুগ। আর শেষে ইসেকে বলছে আধুনিক যুগ বলছে, যেটা পরবর্তীকাল 1757, সেটাকে বলছে ব্রিটিশ যুগ, কারণ সেখানে ব্রিটিশরা শাসন করেছে, তাই একে বলছে ব্রিটিশ যুগ।
তাহলে বুঝতে পারছো তোমরা? তাহলে মিল কি কি বলেছে? মিল প্রাচীন যুগকে বলেছে কি যুগ? প্রাচীন যুগকে বলছে হিন্দু যুগ, আর মধ্যযুগকে বলছে মুসলিম যুগ, আর আধুনিক যুগকে বলছে ব্রিটিশ যুগ। তাহলে বুঝতে পারলে তোমাদের? হিন্দু যুগ, মুসলিম যুগ, হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ, এটা তোমাদের পরীক্ষা আসে। আশা করি তোমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তোমাদের প্রথম অধ্যায় শেষ। এর পরের ভিডিও তোমাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। আর তোমাদের প্রথম অধ্যায় যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে বলবে, বা আমার পার্সোনাল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। ফোন নাম্বারটা হলো 84791885। আর তোমাদের শেষে একবার প্রথম অধ্যায়টা কী কী পড়লাম একবার শর্টকাটে রিভাইজ করে দিই। দেখো, প্রথম অধ্যায় আমরা পড়লাম ইতিহাসে যুগ বিভাজন, তিনটে যুগ ইতিহাসে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের মধ্যে আমরা কি দেখতে পাই? প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। আবার প্রাগ ঐতিহাসিক যুগের মধ্যে আমরা কি দেখতে পাই? প্রাগ ঐতিহাসিক যুগের মধ্যে আমরা দেখতে পাই হলো তিনটে ভাগ: প্রস্তর যুগে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, আধুনিক প্রস্তর যুগ। তারপরে আমরা কি দেখতে পাই? তারপরে আমরা দেখতে পাই বিভিন্ন অলিখিত ঐতিহাসিক উপাদান ছিল, জীবাশ্ম ছিল, গুহাচিত্র ছিল, হাতিয়ার ছিল, সেগুলি থেকে আমরা জানতে পারি, সমাধি ছিল, এগুলো অলিখিত ইতিহাস উপাদান থেকে আমরা ইতিহাসটাকে জানতে পারি। তারপরে আমরা কি দেখি? লিখিত ইতিহাসের উপাদান জানতে পারি, যেমন বিভিন্ন লিপি আছে, যেমন সাহিত্য আছে, ধর্মগ্রন্থ আছে, বৈদেশিক বিবরণ আছে, সাহিত্যগ্রন্থ, এগুলি থেকে আমরা জানতে পারি ইতিহাসটা, সরকারি দলিল আছে। তারপরে আমরা কি দেখছি? তারপরে আমরা দেখলাম ইতিহাস রচনার দৃষ্টিভঙ্গিটা কেমন। কিছু আছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, কিছু আছে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, কিছু আছে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, কিছু আছে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, তারপরে আবার আছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, নিম্নবর্গের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি। তারপর ঐতিহাসিক কাজ কেমন, কেউ বলছে তথ্য উপস্থাপন করা, কেউ বলছে তথ্যটা না, সেভাবে বিচার বিশ্লেষণও করতে হবে নিজে, এই নিয়ে একটা বিতর্ক। আবার আমরা দেখতে পাই যে পুরাণের বিষয়বস্তু কী, পুরাণের গুরুত্ব কী, পুরাণের সীমাবদ্ধতা কী। তারপরে আমরা দেখতে পাই যে ইন্দো পারসিক ঐতিহ্যটা কী আছে, ইতিহাস চর্চাটা কীরকম। তারপরে আমরা দেখতে পাই ইতিহাস সম্পর্কে, সময় বা কাল সম্পর্কে ধারণা, যে একটা চক্রাকার ধারণা দেখতে পাই, একটা রৈখিক ধারণা দেখতে পাই। কেউ বলছে সমানভাবে ঘুরছে, একটা সমানভাবে মানে রৈখিক, যেটার বলছে লিনিয়ার, কেউ বলছে চক্রাকারভাবে ঘুরছে। তারপরে আমরা পড়ি কি? ইউরোপের যুগ বিভাজন তিনটে: প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। আবার ভারতের যুগ বিভাজন আলাদা, সেটা জেমস মিল আবার কি বলেছে? জেমস মিল আবার বলেছে হিন্দু, মুসলিম আর ব্রিটিশ যুগ, এইগুলি। আশা করি সকলে প্রথম অধ্যায়টা বুঝতে পেরেছো। দেখো, তোমাদের বলে রাখি, আমি শর্টকাটে বলেছি, অনেক কিছু আমি ডিটেলসে বলতে পারতাম, কিন্তু ডিটেলস যদি বলি তাহলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আর তোমাদের যদি কিছু অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টের বক্সে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দিব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরবর্তী প্রতিটা অধ্যায় তোমাদের ধরে ধরে আলোচনা করবো।